ওয়েলকাম টু আটো 24/7 WBCS টপার চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম। আমি তোমাদের জিকে জিএস এর গাইডেন্স দিয়ে থাকি। তো যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি, সবার আগে দুটো কনসার্নিং বিষয় আমি একটু মনে করিয়ে দিতে চাই। নাম্বার 1, 9th of জুন, যেটা আর দেখতে দেখতে এসে গেল বলে। তো এখনো যদি কেউ WBPSC মিসলেনিয়াস ফর্ম ফিল আপ না করে থাকো, কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেছো এবং তোমার বয়স 44 বছরের মধ্যে, অবশ্যই তুমি কিন্তু এলিজিবল WBPSC মিসলেনিয়াস এর জন্য। এখনই গিয়ে ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করে দাও। আমি চাই না যে আমার পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, যারা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আমাকে দেখছো, তারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো এবং বয়সের দিক থেকেও যদি তারা এলিজিবল হও, কিন্তু ফর্ম ফিল আপ করবে না, এরকম যেন না হয়, আমি যেন না শুনি। তো প্রত্যেককে বলবো, এত ভালো একটা পোস্টে চাকরি, এত ভালো একটা স্যালারির চাকরি, দেখো সব শেষে আমাদের স্যালারি কথা বলে, তাই তো? আমাদের জীবন কতটা বেটার হতে পারে, আমাদের ফিউচার কতটা বেটার হতে পারে, সেটা কিন্তু ভাই ওই যে অঙ্ক রয়েছে সেই অঙ্কের মধ্যেই লুকিয়ে থাকে। তো সেইটা যদি আমাদের ঠিকঠাক থাকে প্রত্যেক মাসে মাসে, সেটার দিক থেকে যদি আমাদের একটা সিকিউরিটি, একটা অ্যাসিওরেন্স চলে আসে, তাও আবার সরকারি দপ্তরের কাছ থেকে, তাহলে কিন্তু সোনায় সোহাগা। তো প্রত্যেককে বলবো যে ফর্মটা ফিল আপ করো, এবং অনেক বছর পর এরকম একটি ফর্ম ফিল আপ চলছে, সেটাকে কোনোভাবেই মিস করো না। ওকে, ফর্ম ফিল আপের ডেটও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, তো সেটা কোনোভাবেই আর মিস করো না। যারা আগেরটাই করতে পারোনি, এখনো কিন্তু সময় আছে, অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। আর ইউআর ক্যাটাগরির জন্য তো 44 বছর রাখা হয়েছে, বাকিদের জন্য মানে SC ST-দের জন্য আরো 5 বছরের রিল্যাক্সেশন আছে, আর যারা ওবিসি তাদের জন্য আরো 3 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এই কোয়ারি এখনো আমার কাছে অনেক আসছে, তাই শুরুতেই আমি সেটাকে ক্লিয়ার করে দিলাম। এবার চলে আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে পরীক্ষার নতুন সিলেকশন পদ্ধতি। দেখো, আমাদের সরকার একের পর এক নতুন নতুন আপডেট নিয়ে আসছে সরকারি চাকরি প্রসঙ্গে, এবং সেই রিলেটেড আমরা জানতে পারছি যে আমাদের সিলেকশন প্রসিডিওরেও কিন্তু চেঞ্জ আসতে চলেছে। আমরা আগে কি সিলেকশন প্রসিডিওর দেখতাম এবং এখন কি দেখব, এই যে ডিফারেন্সটা, এটা যারা ফ্রেশার আছো তাদেরকে বোঝার কোনো দরকার নেই, কারণ তারা এই জিনিসটা মানে তারা তো আগের পরীক্ষাটা দেয়নি, তারা এই বছরেই নতুন পরীক্ষা দেবে, এই বছর থেকেই তারা সুযোগটা পাচ্ছে। তো আগের কি প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন তোমাদের ভাবার দরকারই নেই। কিন্তু যারা ধরো আগের প্যাটার্নে পরীক্ষা দিয়ে অভ্যস্ত, আগের প্যাটার্নে অলরেডি হয়তো একবার বা দুবার পরীক্ষা দিয়েছেন, তারা এইবার যখন এসে এই নতুন এক্সাম প্যাটার্নের সঙ্গে অ্যাকামস্ট্যান্ড হবেন বা নতুন এক্সাম প্যাটার্নকে অ্যাডপ্ট করবেন, তখন তাদের গিয়ে কোথাও একটু অসুবিধা তৈরি হতে পারে। তো আমি সেই সমস্ত ডাউটগুলোকে একটু আজকে ক্লিয়ার করে দেব, যাতে এক্সামের প্রিপারেশন বা প্রস্তুতি নিতে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? এবং একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখিয়ে আমি ওয়েটেজও বলে দেব যে কোন বিষয়ের ওপরে কীরকম ওয়েটেজ রয়েছে, কোন কোন চ্যাপ্টার বা কোন কোন সাবজেক্টের কোন কোন টপিক আমাদের আরও ভালো করে পড়ে যেতে হবে, প্রিলিমসে কোন সাবজেক্টগুলো এবং কোন টপিকগুলোকে গুরুত্ব দেব, মেন্সের কোন সাবজেক্ট বা টপিককে গুরুত্ব দেব, এবং যে বিতর্ক জড়িয়ে আছে যে পোর্শনটাকে ঘিরে, অর্থাৎ ইন্টারভিউ, এই ইন্টারভিউকে আমি কতটা গুরুত্ব দেব, ইন্টারভিউতে কিরকম টাইপের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি এখন আলোচনা করে দেব। এবং সেটা অবভিয়াসলি আগের যে আমাদের প্যাটার্ন ছিল তার সাথে নিউ প্যাটার্নের সামান্য রদবদল তো ঘটবেই, তো আমি সেই পার্থক্যটাও তোমাদেরকে জানিয়ে দেব। এবং অবশ্যই কোনটার গুরুত্ব কমলো সেটা আমরা এইখানেই খুঁজে বের করব, কারণ প্রশ্নটা আমাদের কাছে হয়তো খুব চেনা, উত্তরটাও চেনা, কিন্তু তার পিছনে যে একটা পরিশ্রম থাকে, কারণ এই গুরুত্ব কমা বা গুরুত্ব বাড়া, এই প্রিলিমস বলো, মেন্স বলো, ইন্টারভিউ, এখানে যে কোনো একটা সাবজেক্ট বা যে কোনো একটা প্যাটার্নের গুরুত্ব যদি কমে বাড়ে, তাহলেও কিন্তু আমাদের প্রস্তুতির ওপর সেটা একটা ইম্প্যাক্ট ফেলে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। কেউ হয়তো ইন্টারভিউতে খুব
ফ্লেক্সিবল, মানে তার ইন্টারভিউ দিতে ভালো লাগে, সে খুব স্মার্টলি গিয়ে ইন্টারভিউ দিয়ে আসে, তো তার কাছে যদি ইন্টারভিউয়ের নাম্বার কমে তাহলে সে খুব নার্ভাস ফিল করবে। কিন্তু কারোর কাছে হয়তো ইন্টারভিউ প্রচণ্ড হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপার, তো সে যখন দেখছে যে না আমার রিটেন এক্সামে নাম্বার বাড়ছে ইন্টারভিউতে কমছে, তো তার কাছে কিন্তু এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। তো এক্সাম প্যাটার্ন চেঞ্জ হলে পরে আমাদের সেটা প্রস্তুতিতেও একটা ইম্প্যাক্ট ফেলে এবং আমাদের মাথাতেও একটা ইম্প্যাক্ট ফেলে, মনেও একটা ইম্প্যাক্ট ফেলে। তো এই সমস্ত বিষয়টা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো সিলেকশন পেতে হলে এই ভিডিওটা মাস্ট যেটা দেখতে হবে। দেখো, এতদিন ধরে আমরা যে গল্পটা পড়ে এসেছি, মিসলেনিয়াস এক্সামের যে প্যাটার্ন আমরা দেখে এসেছি, সেটা কিরকম প্যাটার্ন ভাই? সেটা হচ্ছে আমাদেরকে প্রিলিমিনারি টেস্ট দিতে হতো, তার সাথে তারপরে আমাদের একটা মেন্সের এক্সাম হতো এবং সর্বোপরি আমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হতো। এই হলো টোটাল 3টে ধাপ, যে 3টে ধাপে আমাদের পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমাদের এই ধাপগুলোকে নিয়ে একটু আমরা একটু এক্সপ্লেন করব। তার আগে আমি প্রত্যেককে বলে দিই, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, কারণ আমি সেখানেই এক্সাম রিলেটেড সমস্ত আপডেট দিয়ে থাকি, তোমাদের ক্লাস রিলেটেড আপডেট দিয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ পিডিএফ আমি এখানেই প্রোভাইড করে থাকি। তাই অবশ্যই এই যে নাম্বারটা দিলাম 9804735443, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, আর কিচ্ছু লিখতে হবে না, হাই লিখে পাঠিয়ে মিসলেনিয়াস গ্রুপটা জয়েন করে যাও। কারণ দুপুর 3টের সময় সোম মঙ্গল বুধ আমার তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেলে এখানেই লাইভ ক্লাস থাকে, প্র্যাকটিস করাই আমি ওখানে। মিসলেনিয়াসের আমার যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আমি পড়িয়ে থাকি। তো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, তাহলে আমার ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। ওকে, চলো এবার আমরা মোদ্দা কথায় ফিরে আসি। ফার্স্টেই বলে দিই যে এই যে ইউটিউব চ্যানেলটা তোমরা দেখছো, এখানে অলরেডি তুমি দেখতে পাবে যে আমি তোমাদের জন্য আলাদা করে মিসলেনিয়াস নিয়ে অনেকগুলো গাইডেন্স ভিডিও করে দিয়েছি, যার মধ্যে আমি 44 বছর হলেও কি পরীক্ষায় আবেদন তুমি করতে পারবে এবং সেই মিসলেনিয়াস সংক্রান্ত কিছু তথ্য, ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন কোন ভুল তুমি করবে না সেটাও আমি জানিয়ে দিয়েছি, তাই ফর্ম ভরার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটুখানি দেখে যেও। আর সর্বোপরি আরেকটা কথা বলি, WBCS নাকি WBPSC মিসলেনিয়াস কোনটা তোমার জন্য আদর্শ সেটা আগে তুমি নির্বাচন করে নাও, যে তুমি WBCS এর জন্য প্রিপারেশন নিতে চাইছো নাকি মিসলেনিয়াস পরীক্ষার, নাকি দুটোর জন্যই তুমি ক্যাপেবল, সেটা আগে নিজেকে প্রশ্ন করো, নিজেকে তুমি আগে ঠিক করো, ডিসাইড করো, সিদ্ধান্ত নাও, তারপর আমার সেশনের বাকি পোর্শনটুকু দেখতে আসো। চলো এইবার আমি চলে যাই হচ্ছে আমার আসল বক্তব্যে। চলো, এবার বক্তব্যটা হচ্ছে আমাদের যে প্রিলিমিনারি টেস্ট রয়েছে বা প্রিলিমিনারি এক্সাম রয়েছে, সেখানে আমরা অবজেক্টিভ টাইপ প্রশ্ন পেয়ে থাকি। আমাদের ওএমআর দেওয়া হয়, সেই ওএমআরে আমাদেরকে গোল গোল করে দাগ করতে হয় যেটা সঠিক উত্তর সেটাকে, এবং সেখানে আমরা দুটো ভাগই দেখতে পাই মূলত। একটা হলো জেনারেল নলেজের ভাগ, যেখানে আমাদের 75টা প্রশ্ন থাকে, এবং আরেকটা হলো অ্যারিথমেটিকের ভাগ, যেখানে আমাদের প্রশ্ন থাকে 25টা। ঠিক আছে, এই 75 দুগুণে মানে প্রত্যেকটা প্রশ্নের 2 নম্বর করে মার্কস, এবং আমাদের টোটাল 150 মার্কসের পরীক্ষা হয়। আর অপরদিকে অ্যারিথমেটিকেও আমাদের 2 নম্বর করে রয়েছে এবং টোটাল আমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, এবং টোটাল এক্সাম জিকে জিএস আর অ্যারিথমেটিক মিলিয়ে হয় হচ্ছে 200 নাম্বারের। এই এক্সাম প্যাটার্নটা আমরা আগে থেকেই দেখে এসেছি। ঠিক আছে, তাহলে প্রিলিমিনারি এক্সামে আমরা মূলত দেখতে পাই যে 200 নাম্বারের পরীক্ষা, এখানে কিন্তু আমাদের কোনো ইন্টারভিউয়ের গল্প নেই। তো এই জায়গাটা আমাদের অটুট থাকবে বলেই ধারণা, কারণ এখানে আমাদের চেঞ্জেস অ্যাজ সাচ কিছু করার নেই। এখানে জেনারেল নলেজ আর অ্যারিথমেটিকের যে দুটো ভাগ আমাদের রয়েছে, এই দুটো ভাগেই পরীক্ষা হয়, এবং এই পরীক্ষার নাম্বার আমি পরে গিয়েও দেখাবো যে এই পরীক্ষার নাম্বার কিন্তু সাধারণত আমাদের পরের যে পার্ট দুটো রয়েছে, পরের যে স্টেপ দুটো রয়েছে তার সাথে কোনোভাবেই রিলেটেবল নয়। এই দুটো পরীক্ষায় জাস্ট মানে এই পরীক্ষাটায় প্রিলিমিনারি এক্সামিনেশনে তোমাকে জাস্ট পাস করতে হবে, কাট অফটা ক্লিয়ার করতে হবে। এবার তুমি কোন কোন সাবজেক্ট পড়বে, কোন কোন জায়গাগুলো তোমাকে তৈরি করতে হবে জিকের আন্ডারে, কোন কোন জায়গাগুলো তোমায় তৈরি করতে হবে অ্যারিথমেটিকের আন্ডারে, সেটা আমি তোমাদেরকে গাইড করে দেবো এই ভিডিওতেই। একটু ধৈর্য ধরো। দেখো, তোমাদের পরীক্ষার জন্য ডিউরেশন কিরকম রাখা হয়েছে, 1.5 ঘন্টার ডিউরেশন, অর্থাৎ
তুমি 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিটের পরীক্ষা দেবে, এমসিকিউ টাইপ হবে এবং প্রত্যেকটা ভুল আনসারের জন্য তোমার 0.5 মার্কস করে কাটবে, মানে 1/4 মার্কস তোমার কাটবে। ঠিক আছে, তো এটা একটুখানি খেয়াল রাখবে, আমরা চেষ্টা করব যেন নেগেটিভ মার্কিং এড়ানো যায়। ওকে, চলো নেক্সট চলে আসো। দেখো আরেকটা কথা আমি একটুখানি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে অ্যারিথমেটিকে আমাদের নেগেটিভ মার্কিং হওয়ার কোনো জায়গা নেই। অ্যারিথমেটিক মানে অঙ্ক, অঙ্ক আমাদের নয় মিলবে না, যদি না মেলে আমি ওই পোর্শনটাই বা ওই জায়গাটায় দাগ দেবই না। তো এখানে আমার কোনো কনফিউশন থাকার জায়গা নেই, নয় আমি অঙ্কটা পারবো নয় আমি অঙ্কটা পারবো না। তো এইখানেই হচ্ছে আমার বিষয়। তো এই যে 50 নাম্বার, এই 50 নাম্বারে যারা নেগেটিভ মার্কিং করে আসবে তাদের মানে ছেড়ে দাও, তাদের কথা আমি আর বলছি না। মেন যে আমাদের পোর্শনটা ঘুরবে, মানে মেন যে কাট অফটা নির্ভর করবে সেটা হচ্ছে এই 150 নাম্বারের উপর। এটা কিন্তু মাথায় রাখো ভাই, এই 50-এ নয় আমি 0 পাবো নয় আমি 2 নাম্বার পেয়ে যাব, এর দুটোর বাইরে আমাকে আর কিছু নাম্বার দিতে পারে না। কিন্তু এইখানে আমার নেগেটিভ মার্কিং হওয়ার চান্স রয়েছে, কারণ দুটো অপশনের মধ্যে আমার কনফিউশন তৈরি হতে পারে, তাই তো। তো আমি হঠাৎ করে আমার মনে হলো যে এই অপশনটা ঠিক, দিয়ে আমি দাগ দিয়ে চলে এলাম, কিন্তু আলটিমেটলি দেখা গেল ওটা আমার ভুল, তো ওখানে আমার নেগেটিভ মার্কিং হবে। তো এই ব্যাপারটা কিন্তু জিকের ক্ষেত্রে খুব হয়ে থাকে, তাই বলে দিলাম। এবার দেখো ফাইনাল বা মেন্স এক্সাম যেটা হয়ে থাকে, ইংলিশে থাকবে আমাদের 150 নাম্বার, বেঙ্গলি বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি অর্থাৎ যার যেটা মাতৃভাষা সেই মাতৃভাষায় থাকবে হচ্ছে 150 নাম্বার। তারপর জেনারেল স্টাডি এবং অ্যারিথমেটিক, আবারও প্রিলিমিসের গল্পটাই আমাদের মেন্সে নতুন করে আসছে, সেটা হলো 150 নাম্বার। তাহলে টোটাল আমাদের 450 নাম্বারের পরীক্ষা হচ্ছে এখানে, এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য মানে ইংলিশ আর বেঙ্গলি বা আমাদের যেটা মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজ রয়েছে তার জন্য আমাদের 1.5 ঘন্টা করে টাইম। আর যেটা জেনারেল স্টাডি আর অ্যারিথমেটিক, যেহেতু অ্যারিথমেটিক আমাদের ক্যালকুলেটিভ একটা পোর্শন রয়েছে, তো সেটার জন্য আমাদের 2.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। তো এই জায়গাটা আমরা পরিচিত, কিন্তু আসল খেলাটা এবার থাকছে এই জায়গাটার উপরে। দেখো এই ব্যাপারটা আমাদের আগে অবধি ছিল, কিন্তু কি দেখা গেছে না, এই যে পোর্শনটা আমাদের রয়েছে পার্সোনালিটি টেস্ট, এখানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলে দিয়েছেন যে নাম্বার কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে আমাদের যে 100 মার্কসের পরীক্ষা, এই 100 মার্কসের পরীক্ষা আমাদের আর হবে না, এটার নাম্বার কমলে কত কমতে পারে ভাই, আমি ধরে নিলাম এখানে আমাদের 50 নাম্বার করে দিল, কথার কথা বলছি, এখনো কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ডেটা, অফিসিয়াল কিচ্ছু আসেনি, আমি কথার কথা একটা জাস্ট রূপরেখা তোমাদেরকে দিচ্ছি, হ্যাঁ, একটা অ্যাজিউম করছি যে 50 নাম্বার আমার এখানে কমলো, তাহলে আমার এখানে একটা উদ্বৃত্ত 50 নাম্বার পড়ে আছে, সেইটা গিয়ে কোথাও কি অ্যাড হতে পারে, এখানে হতেই পারে। আমাদের এই ফাইনাল যে মেন্সের পেপার, এখানে তো আমাদের 450 নাম্বার আছে, কোথাও গিয়ে এখানে 50 নাম্বার অ্যাড হয়ে আমাদের এটা 500 নাম্বারের পরীক্ষা করে দিতেই পারে, খুব সম্ভবত এটাই করার চান্স রয়েছে, প্রবাবিলিটি তাই বলছে। তাহলে আমাদের কোথায় নাম্বার বাড়তে পারে, এইগুলোতে কি আমাদের বেড়ে যেতে পারে নাম্বার? অবশ্যই। আমার যতদূর ধারণা তোমাদের জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক মিলিয়ে এখানে যেরকম তোমাদের টোটাল 200 মার্কসের পরীক্ষা হতো, এটাই হয়তো আবার ক্যারি ফরওয়ার্ড হতে পারে, এখানে তোমাদের 50 নাম্বার এখানে অ্যাড করে দিয়ে টোটাল এখানে তোমাদের 500 নাম্বারের পরীক্ষা দিয়ে দিতে পারে। আমি আবারও বলছি, এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, এরকম কিছু এখনো বলে দেওয়া হয়নি সরকার থেকে, শুধু বলা হয়েছে যে দুর্নীতি মুক্ত পরীক্ষা করার জন্য, এবং যাতে কোনো রকম মানে তোমাদের এই ইন্টারভিউ বোর্ড নিয়ে কোনো রকম যে মিসকনসেপশন বা একটা মিসগাইডেন্সের ব্যাপার থাকে সেইটা যাতে না হয়, দুর্নীতি যাতে কমানো যায়, তো তার জন্যই এখানে নাম্বার কমিয়ে দিয়ে আমাদের রিটেন এক্সামে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, এটাই বলা হয়েছে। তো নিউ এক্সাম প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু এই বদলটা দেখতে পারি, বা এই যে বদলটা এই নতুন এক্সাম প্যাটার্নের, সেটা আমরা দেখতে পারি। কেন? তার কারণ হচ্ছে টোটাল আমরা গিয়ে কি দেখলাম, এখানে 100, এখানে 450, মানে 550 নাম্বারের পরীক্ষা, তাই তো। তো সেটাই আমাদেরকে একটু অন্যরকম ভাবে করা হলো, ওখানে যে 100 নাম্বার, ওখানে আমার 50 নাম্বার বাড়িয়ে দিলে এখানে 50 নাম্বার আমার কমিয়ে দেওয়া হলো, এটা হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমস পরীক্ষা যেটা, সেটা জাস্ট ফর কোয়ালিফাইং, এর নাম্বার কিন্তু আমাদের বাকি দুটোতে ক্যারি ফরওয়ার্ড হয় না, এটা জেনে রাখো।
বাকি দুটোতে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না, জাস্ট আমাকে কাট অফটা ক্লিয়ার করতে হবে, জাস্ট কাট অফ ক্লিয়ার করে আমাকে মেন্স এক্সামের জন্য বসতে হবে। মেন্স আর ইন্টারভিউয়ের টোটাল মার্কসটাকে কাউন্ট করা হয়, যেটা আমাদের টোটাল 550 নাম্বারের পরীক্ষা হচ্ছে, তার উপর বেস করে ফাইনাল মেরিট লিস্টটা বার করা হয়। ঠিক আছে, এতদূর ক্লিয়ার করাতে পারলাম। এইবার চলে আসো হচ্ছে আমাদের কি কি টপিক পড়তে হবে। আমি ফার্স্টে মেন্স এক্সামের জন্য কি কি টপিক পড়তে হবে সেটাকে বলে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের প্রিলিমসের জন্য কি কি টপিক পড়তে হবে সেটা আগে আমি বলে দিই। প্রিলিমসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক জেনারেল নলেজের মধ্যে আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা একটুখানি দেখি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেখানে ফার্স্টেই রয়েছে ম্যাথসের কোয়েশ্চেন, এবং ম্যাথসের কোয়েশ্চেনকে আমি যদি একটু সরিয়ে দিই তাহলেই নিচ থেকে শুরু হয়ে যাবে আমাদের। একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাও, দেখো চলে এসেছে হচ্ছে আমাদের জিকেজিএস এর প্রশ্ন, এবং একদম শুরুর প্রশ্নটাই ভারতীয় সংবিধান থেকে দেওয়া শুরু হয়েছে। তারপর সামাজিক ন্যায়ের ধারণা, মানে আমাদের দেখতেই পাচ্ছি যে পলিটির একটা আলাদা গুরুত্ব রয়েছে, সুপ্রিম কোর্ট থেকে প্রশ্ন, জানার অধিকার ভারতীয় সংবিধানে কোথায় রয়েছে। ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, বাংলায় কোয়েশ্চেন পেপার আছে মানে ইংলিশে হবে না এমনটা নয়, ইংলিশ বাংলা দুটোতেই তোমরা প্রশ্ন পাবে, তো সেটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন রেখো না নিজেদের মনে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের প্রথম থেকেই পলিটির একটা আলাদা গুরুত্ব আমরা লক্ষ্য করছি, এবং বিভিন্ন সেগমেন্ট থেকে পলিটির প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছ। এবার দেখো, একদম বেসিক ইনকাম চালু করা হয়েছে পৃথিবীতে, প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম পদ্ধতি চালু করেছে, অর্থাৎ ইকোনমিক্সের একটা পার্ট বা নতুন স্কিম বা নতুন প্রজেক্ট লঞ্চ করার একটা পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরকম ভাবে যদি আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে ঘেঁটে ঘেঁটে দেখি তাহলে আমরা নিজেরাই তার ওয়েটেজ বুঝতে পারবো। তোমরা যদি চাও এখানে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলোর উপর বেস করে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে এরকম একটা ওয়েটেজ ভিত্তিক ভিডিও আমি তোমাদের জন্য আলাদা করে দিতে পারি, যদি তোমরা চাও আমি জিকেজিএস এর জন্য করে দেবো। ঠিক আছে, তো যদি তোমরা চাও এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিজেরাও ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো, একদম সলিউশন দিয়েও করা দেওয়া আছে, তো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এই হলো বিষয়। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের মূল টপিকের জায়গায়। মূল টপিক আমাদের কি বলছে, চলো মূল টপিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের তাহলে অর্থনীতির একটা আলাদা গুরুত্ব আছে, ভারতীয় রাজনীতি বা সংবিধানের একটা আলাদা গুরুত্ব রয়েছে, এছাড়া ভারতীয় ইতিহাস ভূগোল থেকেও আমাদের প্রশ্ন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স একটু ভালো করে দেখে যেতে হবে, একদম বিজ্ঞানের তো খুব কঠিন প্রশ্ন আসবে না, একদম নর্মাল যেটা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বিজ্ঞান আমাদের কাজে লাগে সেইখান থেকে আমাদের ভালো মতো প্রশ্ন দেয়। আরেকটা ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গের জিকে, পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে গিয়ে আর্ট অ্যান্ড কালচার, পশ্চিমবঙ্গ রিলেটেড যাবতীয় যা কিছু গল্প সেগুলোর থেকে প্রশ্ন কিন্তু আমাদের দিতে পারে। শিল্প সংস্কৃতি ওভারঅল ইন্ডিয়ারও দেখতে হবে, কিন্তু আলাদা করে পশ্চিমবঙ্গের যে গুরুত্বটা রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে। এটা হলো আমার প্রিলিমসের জিকের পার্ট। ম্যাথসে কি কি রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আমরা আবার ব্যাক করতে পারি। দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি পার্সেন্টেজ থেকে একটা ভালো মতো প্রশ্ন দিয়েছে, পার্সেন্টেজের মারাত্মক রকম ওয়েটেজ আমরা এখানে লক্ষ্য করব। এছাড়া আমাদের তোমার লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে, আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে। তো এরকম করে আমরা যদি দেখি তো টোটাল আমরা কি কি অঙ্ক পাচ্ছি চলো দেখে নিই। পার্সেন্টেজ এই 10টা চ্যাপ্টার যদি তোমরা তৈরি করে যাও ম্যাথসে 25-এ 25 তোমাদের পাক্কা। এই 10টা চ্যাপ্টার খুব ভালো করে তৈরি করে যাও, এবং এগুলো একদম 10th স্ট্যান্ডার্ড লেভেলে তৈরি করো, 11-12 স্ট্যান্ডার্ড নয়, 10th স্ট্যান্ডার্ড লেভেলে তৈরি করে যাও। যারা ইংলিশে বোঝো ইংলিশে রয়েছে, বাংলায় বোঝো বাংলায় রয়েছে। পার্সেন্টেজের চ্যাপ্টার মানে শতকরা হার, লাভ লোকসানের চ্যাপ্টার, অনুপাত, রেশিও প্রপোর্শনের যে চ্যাপ্টার অ্যাকচুয়ালি ওটা, সময় এবং কাজের চ্যাপ্টার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে আমি অ্যাজ সাচ সেরকম প্রশ্ন দেখিনি, সরল সুদ থেকে আমাদের ভালো মতো প্রশ্ন এসেছে, গড়, তারপরে তোমার হচ্ছে গিয়ে গড়ের পরে আমরা পাচ্ছি হচ্ছে মেনসুরেশন। ঠিক আছে, মেনসুরেশন মানে পরিমিতির যে চ্যাপ্টার সেইটা এসেছে, পরিমিতি। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার সিস্টেম, তার সাথে পাইপ জলাধার, তার সাথে পার্টনারশিপ। এই আমরা যে তোমার চ্যাপ্টারগুলো পাচ্ছি এগুলো যদি আমরা খুব ভালো করে পড়ে যাই তাহলে কিন্তু আমাদের
ম্যাথসের দিক থেকে আমরা যে 25 নাম্বার সেটাকে সিকিউর করতে পারি। আর ওই যে বললাম ম্যাথসে 9 আমি 0 পাবো, মানে কিছুই পারছি না, আর 9 আমি 2 নাম্বার পাবো। এর বাইরে কিন্তু আমার কোনো নেগেটিভ মার্কিং যেন ম্যাথসে না হয় সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসো মেন্স পরীক্ষার জন্য। মেন্সে তো আমি বললাম যে বাংলার পরীক্ষা থাকবে, মানে নিজের মাতৃভাষার একটা পরীক্ষা থাকবে এবং ইংরেজির পরীক্ষা থাকবে। তো ইংলিশের ক্ষেত্রে আমাদের রাইটিংয়ে কি কি দেবে? প্রেসি রাইটিং দিতে পারে, রিপোর্ট রাইটিং দিতে পারে, ট্রান্সলেশন দেবে। এই ট্রান্সলেশনটা একদম দেখে রাখো, তোমার যেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা তোমার যেটা মাতৃভাষা, আমাদের যেরকম বাংলা, অনেকের হয়তো হিন্দি যারা ইংলিশ মিডিয়াম থেকে আসবে, অনেকে হয়তো সাঁওতালি মিডিয়াম থেকে আসবে, তো ওদের সাঁওতালি ভাষা, তো যাদের যে ভাষা সেই ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, ইংলিশে ট্রান্সলেশন, এইটা তোমাদেরকে একটা দিতে হবে। নেক্সট হলো ভোকাবুলারি, গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিম, এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে দেখে যেতে হবে মেন্সের জন্য। সিমিলারলি যদি বাংলা ভাষায় বা অন্যান্য যে আদার্স রিজিওনাল ল্যাঙ্গুয়েজের পরীক্ষা রয়েছে, মানে আমাদের মাতৃভাষায় যে পরীক্ষাটা দিতে হবে, সেখানে ট্রান্সলেশনটা ঠিক অপোজিট হবে। ইংলিশে তোমাকে একটা কম্প্রিহেনশন দিয়ে দেবে, সেটাকে তোমায় দেখে দেখে তোমার মাতৃভাষাতে ট্রান্সলেট করতে হবে, ওকে। এছাড়া রিপোর্ট রাইটিং, মানে সংবাদ প্রতিবেদন, এগুলোর রচনা দিতে পারে, সারাংশ বা সারসংক্ষেপ রচনা দিতে পারে, এবং ব্যাকরণ থেকেও কিছু ছোটখাটো প্রশ্ন দেবে, ঠিক আছে। তো আমি বলছি না যে মিনি ডাব্লিউবিসিএস বলা হয় মিসলেনিয়াসকে, তো মিনি ডাব্লিউবিসিএস হয়ে যাচ্ছে এখানে। জিনিসগুলো সেমই, অনেকটাই ডাব্লিউবিসিএস এর মতো, কিন্তু ডাব্লিউবিসিএস এর মতো এত ভাস্ট নয়, তোমাকে একটু সংকীর্ণভাবে পড়লেই হয়ে যাবে। একটু স্ট্র্যাটেজিক্যালি, একটু গাইডেন্স নিয়ে যদি তুমি পড়ো, তাহলে অত ভাস্টের মধ্যে তুমি নিজেকে হাবুডুবু না খাইয়ে একদম স্যাট করে সাইড কাটিয়ে যে সাঁকোটা রয়েছে সেই সাঁকো দিয়ে টপকে চলে আসতে পারবে। তো এটাই হচ্ছে বিষয়। আমি ডুব সাঁতার দেব, আমি ঝড় ঝঞ্ঝাটাকে অ্যাভয়েড করবো। ওপরে যতই ঢেউ হোক, যাই কিছু হোক, আমি যদি ডুব সাঁতার দিয়ে সুন্দর করে স্ট্র্যাটেজি মেনটেন করে বেরিয়ে চলে যাই, তাহলে ওপরে যাই হয়ে যাক না কেন, আমার নিচে আমাকে কিন্তু, জলের নিচে আমাকে কেউ কিন্তু কিছু হ্যাম্পার করতে পারবে না। তো এই ব্যাপারটাকে শিখতে হবে। এছাড়া আমাদের যদি আমি দেখি মেন্স এক্সামের মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল স্টাডি আর অ্যারিথমেটিকের মধ্যে যেগুলো রয়েছে, অলমোস্ট সেম যেগুলো আমরা প্রিলিমসে পড়বো, সেইগুলোকেই আমরা তৈরি করে রাখবো। আমি ওই জন্য বারবার বলছি, প্রিলিমস প্লাস মেন্স একসাথে তৈরি করো ভাই। প্রিলিমস প্লাস মেন্স আলাদাভাবে তৈরি করো না। যেখান থেকে পড়ো, যেভাবেই পড়ো, সেলফ স্টাডি করো, কোনো কোচিং সেন্টারে পড়ো, যেখান থেকেই পড়ো, কোনো বই থেকে পড়ো, প্রিলিমস মেন্সকে আলাদা করে পড়তে যেও না। এই ভুলটা করলে জীবনেও চাকরি পাবে না। প্রিলিমস মেন্স একসাথে পড়াশোনা করো। যদি মিসলেনিয়াস পড়ো বা ডাব্লিউবিসিএস পড়ো বা ইউপিএসসি পড়ো, হোয়াট এভার, সব ক্ষেত্রে যেখানে তোমাদের সিলেবাস কমন আছে, সেখানে প্রিলিমস আর মেন্স একসাথে পড়াশোনা করো। তো সিলেবাস আমি অলরেডি আগে বলে দিয়েছি, তো আমি আর এটাতে সময় নষ্ট করছি না। পাশাপাশি দেখো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য আমাদের কিরকমভাবে প্রিপারেশন নিতে হবে, যদিও এখানে আমাদের নম্বর কমিয়ে দিয়েছে, তাও এখানে কি ব্যাপারটা দেখানো হয়, যদি 50 নম্বরই থাকে, এখানে তো ওইভাবে ভাগ করা থাকবে না যে তোমার 1 নম্বর হচ্ছে এই কোশ্চেনের জন্য, 2 নম্বর হলো ওই কোশ্চেনের জন্য, না। এখানে ওভারঅল একটা তোমার সাথে কমিউনিকেশন হবে, তোমার যে একটা কি বলবো, তুমি কিভাবে ওখানে প্রেজেন্ট করছো নিজেকে, সেটার ওপরে তোমাকে একটা জাজমেন্ট একটা দিয়ে তোমার ওপর নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রে কিসের ওপর তোমাকে প্রশ্ন করতে পারে, নিজের পার্সোনালিটি, তোমার পার্সোনালিটি কিরকম, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, তুমি কিভাবে, কি গেস্টারে, কি পশ্চারে তুমি পড়ছো, মানে বসছো, উঠে দাঁড়াচ্ছ, কথা বলছো, কতটা নমনীয়, কতটা ভদ্রতা, কতটা ভাবে তুমি সেটাকে হ্যান্ডেল করছো, কঠিন সিচুয়েশনকে হ্যান্ডেল করছো, এগুলোই অ্যাকচুয়ালি দেখা হয়ে থাকে। তোমার কতটা নার্ভ স্ট্রং আছে, এগুলোই দেখা হয়। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে হয়তো একটা দুটো প্রশ্ন করতে পারে তোমাকে, যে তুমি কতটা তোমার আশপাশের জগৎ সম্পর্কে তোমার সাধারণ জ্ঞান কি আছে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। কমিউনিকেশন স্কিল দেখবে, যে তুমি একদম ফ্লুয়েন্টলি সুন্দর করে তোমার মতো করে কথা বলতে পারছো নাকি। আর অবভিয়াসলি খুব ভালো করে খেয়াল রাখো, এখানে কিন্তু বাংলা ভাষার একটা আলাদা গুরুত্ব আছে, কারণ একদম নোটিফিকেশনে বলে দেওয়াই আছে বাংলা ভাষায় লিখতে পারা, কথা বলতে পারা এবং পড়তে পারা, এই তিনটে কিন্তু দরকার, মাস্ট, সে যাই হয়ে যাক। তো এই তিনটে তো তোমার
যেটা রিজিওনাল মানে তোমার যেটা মাতৃভাষা হবে সেই ভাষাতেই তোমার ইন্টারভিউ হবে, এমনটাই আমরা ধরে নিতে পারি। তো বাংলা ভাষায় তুমি কতটা কমিউনিকেশন তোমার স্ট্রং সেটা ওখানে দেখা হবে। তার সাথে সাথে তোমার প্রেজেন্স অফ মাইন্ড, তোমাকে হয়তো একটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন দিয়ে দিল, সেই সময় তোমার মাইন্ডকে কাজে লাগিয়ে তুমি সেটা সেই মুহূর্তে কি করে হ্যান্ডেল করতে পারো সেরকম একটা তোমাকে উত্তর বলতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিটিউড, তোমার কতটা তুমি অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তুমি কতটা অ্যাডাপ্ট করতে পারবে নিজেকে, এই ব্যাপারগুলোকে তোমার দেখা হয়। তো ওভারঅলের উপরে একটা জাজমেন্ট দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? সেটা 50 হোক, 10 হোক, 40 হোক বা 100 হোক, সেটা কিন্তু যে ইন্টারভিউ নিচ্ছে তার উপরেই ডিপেন্ড করছে যে সে তোমাকে কিভাবে কিরকম ভাবে প্রশ্নের মায়াজালে ফাঁসাতে পারে, ঠিক আছে? এটা তার উপর ডিপেন্ড করে। প্রশ্ন যত নাম্বারই এখানে থাকুক না কেন, হ্যাঁ, এইবার যদি আমার 50 নাম্বারের মধ্যে এই কঠিন ব্যাপারগুলোকে আমি ওভারকাম করে রিটেন এক্সামে আমি ভালো করে দিয়ে আসতে পারি, তাহলে সেটা আমার জন্য ভালো। কিন্তু যদি 100 নাম্বারই আমার এটার উপর ডিপেন্ড করে এবং আমার যদি সেটা খুব একটা ভালো না হয়, তাহলে রিটেন এক্সাম আমি ভালো দিলেও আমার কোথাও গিয়ে একটা চাপ খেয়ে যাব আমি, তাই তো? তো এই ব্যাপারটা একটুখানি দেখে রাখো। তো ফাইনাল মেরিট আমাদের মেন্সের 550 এবং ইন্টারভিউ 100 মিলিয়ে 550, যদিও এটা চেঞ্জ হবে বলে আমি লিখে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ হবে, এখনো পর্যন্ত এর কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, বাট এইটুকু তো বলে দেওয়া হয়েছে যে ইন্টারভিউতে আমাদের ইম্পর্টেন্স কমছে বা গুরুত্ব কমছে, তাহলে আমাদের ইম্পর্টেন্স বাড়ছে হচ্ছে মেন্স এক্সামের ওপর বা রিটেন এক্সামের ওপর। ওকে, এইটুকু জিনিস ভাই তোমরা দেখে রাখো। আর আমি যেটা লজিক্যালি বললাম, একদম লজিক সাজিয়ে তোমাদেরকে বলে দিয়েছি, তো কিভাবে কোথায় ক্যালকুলেশন হতে পারে, তো সেটা একটু মাথায় রেখো। এবার আমি তোমাদেরকে কয়েকটা ছোট ছোট কথা বলবো। নাম্বার 1, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে আমার সাথে গ্রুপে জয়েন করে যাও। এটা হচ্ছে আমার জিকে জিএস মিসলেনিয়াস গ্রুপ, ঠিক আছে? এখানে তোমরা জয়েন করে যেতে পারো জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে, এবং এখানে আমি তোমাদেরকে গাইড করে দেবো। ওকে, এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো। আর এখানে দেখো প্রিলিমস প্লাস মেন্সের জন্য তুমি পড়তে পারো, কারণ আমি বারবার বলছি প্রিলিমস প্লাস মেন্সের জন্য প্রিপেয়ার হওয়াটাই দরকার। তো অবভিয়াসলি তোমরা কিন্তু এটার জন্য পড়াশোনা করে নিতে পারো। ডিসকাউন্ট কোড হচ্ছে Y1012, এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করে যদি তুমি প্রিলিমস প্লাস মেন্সের ব্যাচে জয়েন করে যাও, যেটা 5th জুন থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ পরশু দিন থেকে। তো অবশ্যই প্রত্যেককে বলবো এই নাম্বারে জয়েন থাকলে কিভাবে ব্যাচে এনরোল করবে সেটা ডিটেল প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কেউ যদি চাও শুধু প্রিলিমস পড়বে সেটাও পড়তে পারো, ঠিক আছে? এবার আমি কিছু বইয়ের কথা তোমাদেরকে বলে দেবো যেখান থেকে তোমরা পড়াশোনা শুরু করতে পারো। 1 নম্বর বই হচ্ছে আমাদের একটা মিসলেনিয়াস WBPSC মিসলেনিয়াসের পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে এবং তার অ্যানালিসিস ধরে একটা বই রয়েছে। এখানে আমি কিন্তু বলে দিচ্ছি আবারও, এটা PYQ বেসড বই, একদম সাবজেক্ট ধরে ধরে টপিক ধরে ধরে এখানে তোমার প্রশ্ন রয়েছে, তার সাথে তার অ্যানালিসিস রয়েছে। তো এই বইটা তোমরা কেউ দেখে নিতে পারো, খুব ভালো বই এটা। 33,000-এর ওপর প্রশ্নপত্র সহ এই বইটা তোমরা পেয়ে যাবে। ডিসকাউন্ট কোড আমি আবারও বলে দিচ্ছি Y1012, এই ডিসকাউন্ট কোডটা অ্যাপ্লাই তোমরা করে নেবে অবশ্যই বই বা ব্যাচ নেওয়ার সময়। ওকে, এছাড়া তোমরা অ্যারিথমেটিক যে বইটা রয়েছে এখান থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো। এটা বাংলা ভাষায় সম্পূর্ণ এই বইটা রয়েছে, যেখানে পুরো অ্যারিথমেটিক তোমরা সুন্দর করে তৈরি করে নিতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, যে 10টা চ্যাপ্টারের কথা আমি বললাম। নেক্সট আমাদের একটা পশ্চিমবঙ্গের যে সাধারণ জ্ঞান, ওই যে বললাম পশ্চিমবঙ্গের জিকে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, তো সেই সম্পর্কিত একটা বই রয়েছে বৈচিত্র্যে বাংলা। ডিসকাউন্ট কোড Y1012, পশ্চিমবঙ্গ রিলেটেড যাবতীয় ইনফরমেশন এই বইটার বাইরে আর কোথাও আসবে না। আর একটা কথা, জেনারেল নলেজ গাইড, যদি তুমি শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো অল ওভার ইন্ডিয়া চাইছো এবং শুধু পশ্চিমবঙ্গের জিকে নয়, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে সব মিলিয়ে একটা বই চাইছো, তাহলে জেনারেল নলেজ গাইড এই বইটা তোমরা নিয়ে নিতে পারো। এটা একটু মোটা বই, কিন্তু এটা পড়লে তোমাদের বাকি সমস্ত কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে মূলত তোমাদের এই সমস্ত কিছু নিয়ে আমি গাইড করে দিলাম, পুরো ওভারঅল এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং কিভাবে তোমরা প্রস্তুতি শুরু করবে, কিভাবে নেবে, একটা পুরো সাজেশন ভিত্তিক ক্লাস তোমাদের এখন আমি নিয়ে নিলাম। আশা করি এরপর আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যুক্ত থাকো, হোয়াটসঅ্যাপে আমাকে নয় ভয়েস মেসেজ করে দিও,
আর নয়তো তোমরা অবশ্যই আমাকে টেক্সট করে রাখো, ফোন কেউ করো না, ফোন ধরতে আমি পারি না, এত ফোন আসে, ফোন ধরা সম্ভব হয় না, নয় ভয়েস মেসেজ নয় টেক্সট করে রাখবে, আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর সমস্ত প্রশ্নের ডাউট ক্লিয়ার হয়ে যাবে যদি আমার সাথে গ্রুপে জয়েন থাকো, ওখানে আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দিই। চলো টাটা, বাই বাই, ভালো থাকো সকলে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও সকলের সাথে। টাটা।